সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর থার্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস, ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, ঠিক আছে, আবহাওয়া বিকার, এরপর মানুষ ও পরিবেশ, সেখান থেকে দুর্যোগ ও বিপর্যয়, আর আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র ও স্কেল। এই অধ্যায়গুলো তোমরা পড়বে ভালোভাবে। এরপর এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। ওকে, থার্ড ইউনিট টেস্টে তোমাদের 90 নম্বর পূর্ণমান দেওয়া থাকবে, 3 ঘন্টা 15 মিনিট সেখানে তোমাদের সময় থাকবে। ওকে, প্রথমে দেখো 14টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি থাকবে, আঞ্চলিক ভূগোল থেকে থাকবে 15টি প্রশ্ন, ওকে, 5টি প্রশ্ন, ঠিক আছে, এরকম করে টোটাল 14টা থাকবে এমসিকিউ প্রশ্ন। এরপর 22টা এসিকিউ প্রশ্ন থাকবে 1 নম্বর মানের। এগুলো তোমাদের সঠিক উত্তর এক কথায় উত্তর লিখতে হবে, ঠিক আছে, অথবা শূন্যস্থান পূরণ করে দিতে পারে, সত্য মিথ্যা নির্বাচন করতে দিতে পারে, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 22টা। তো এগুলো তোমাদের 11টা থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, 1টি মানুষ ও পরিবেশ সেখান থেকে, আর 10টি হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে। এরপর 6টা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর, ঠিক আছে। এগুলো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 3টি থাকবে, মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি, আঞ্চলিক ভূগোল থেকে 2টি। ওকে, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর 3 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের 4টির উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর এক্সট্রা প্রশ্ন এখানেও দেওয়া থাকবে। 2টি থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, 1টি মানুষ ও পরিবেশ সেখান থেকে, 1টি আঞ্চলিক ভূগোল থেকে। আর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, 4 5 20 নম্বর, 2টি হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে, 2টি আঞ্চলিক ভূগোল থেকে। এখানেও এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। আর মানচিত্র থাকবে তোমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র 10টা, 1 নম্বর মানের, 10 একে 10 নম্বর। তো এই হচ্ছে 90 নম্বরের তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। তো এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো, এখানে প্রথমে রয়েছে বিভাগ ক, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর থেকে মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিম অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্ব হল প্রতিপাদ, স্থান, দ্রাঘিমা, অক্ষাংশ না আন্তর্জাতিক তারিখ রেখা। তো মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিম অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্ব, এটা হচ্ছে দ্রাঘিমা বলা হয় এটিকে। 2 নম্বর মহাবৃত্ত বলা হয় মূল মধ্যরেখাকে, কর্কট ক্রান্তি রেখাকে, মকর ক্রান্তি রেখাকে না নিরক্ষ রেখাকে। তো মহাবৃত্ত বলা হয় নিরক্ষ রেখাকে। এরপর 3 নম্বর দেখে পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান 180 ডিগ্রি, 100 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো পরপর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান 180 ডিগ্রি। 4 নম্বর দেখে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে ক্রেটার, প্লিউম, ক্যালডেরা না আগ্নেয়গিরি। সঠিক উত্তর হচ্ছে প্লিউম বলা হয়। 5 দাগে প্রশ্ন, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ হল ভিসুভিয়াস, এটনা, স্ট্রমলি না ফুজিয়ামা। সঠিক উত্তর লিখবে স্ট্রমলি। 6 নম্বর দাগের প্রশ্ন, তুরানের নিম্নভূমি একটি উন্নত সমভূমি, অবনত সমভূমি, পেডিমেন্ট সমভূমি না সমপ্রায় ভূমি। উত্তরটা হচ্ছে অবনত সমভূমি। 7 দাগে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া। উত্তর লিখবে দক্ষিণ 24 পরগনা। 8 নম্বর দাগে হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ। তো হুগলি জেলা, এটা লিখবে বর্ধমান বিভাগ, ঠিক আছে, এই বিভাগের অন্তর্গত। 9 নম্বর ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুড়িতে, ত্রিবেণীতে, শ্রীরামপুর না বেলঘড়িয়ায়। উত্তর হচ্ছে ঘুষুড়িতে। 10 নম্বর দাগে সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? আসানসোলকে, বর্ধমানকে, কলকাতাকে, দার্জিলিংকে। তো সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। 11 নম্বর দাগে হিমালয়ের পাদদেশ অথবা তরাই অঞ্চলের নুড়ি কাঁকড়যুক্ত পলিমাটিকে বলে খাদার, ভাঙ্গার, বেট না ভাবর। সঠিক উত্তর লিখবে ভাবর। 12 নম্বর দাগের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, হলদি নদী। তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। 13 নম্বর আধুনিক মানচিত্রের জনক বলা হয় অ্যানাক্সিম্যান্ডারকে, অ্যারিস্টটলকে, মার্কেটরকে না টলেমিকে। সঠিক উত্তর হচ্ছে মার্কেটরকে। 14 নম্বর দাগের প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে উচ্চতা বোঝানো হয় সমষ্ণ রেখা দ্বারা, সমোন্নতি রেখা দ্বারা, সমচাপ রেখা দ্বারা, সমগভীরতা রেখা দ্বারা,
উত্তরটা লিখবে এখানে সমোন্নতি রেখা দ্বারা। পরের প্রশ্ন বিভাগ খ 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রশ্নের মান 1 করে সঠিক প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-1 1 নম্বর দিকে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষাংশের মান কমতে থাকে, এটা হবে অশুদ্ধ। ঠিক আছে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যে অক্ষাংশ সেটার মান বাড়তে থাকে। এরপর সাধারণত স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটা হবে শুদ্ধ। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, এটা হবে শুদ্ধ। 2011 সালের জনগণনায় পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা লিখবো অশুদ্ধ। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, এটা হবে শুদ্ধ। এরপর রৈখিক স্কেল একক মুক্ত স্কেল, এটা হবে অশুদ্ধ। 2 নম্বর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে 1 × 6 = 6। প্রথম দেখো দক্ষিণ গোলার্ধে ড্যাশ হলো মেরুক্ষেত্র, তো দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অ্যাক্ট্যান্ট হলো মেরুক্ষেত্র। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান ড্যাশ, তো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82°30' পূর্ব। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ড্যাশ বলে, পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ইনসেল বার্ড বলে। ওকে, এরপর দেখো 2-4 নম্বর পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম ড্যাশ, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম পুরুলিয়া। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে ড্যাশ ঝড় প্রবাহিত হয়, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। এরপর গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত করা হয়, তো গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে মৌজা মানচিত্র তৈরি করা হয় বা প্রস্তুত করা হয়। 2-3 নম্বর নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্য উত্তর দাও। 1 × 6 = 6। কে প্রথম পৃথিবী থেকে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন? উত্তর হচ্ছে টলেমি প্রথম পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকাটি কি নামে পরিচিত? তো পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকাটি দ্য গ্রেট রিফট ভ্যালি নামে পরিচিত। এরপর বাজাদার সমভূমি কি? উত্তর হচ্ছে প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে ওঠে তাকে বাজাদার সমভূমি বলে। নেক্সট দেখো চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী? চা চাষের অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মেশানো উর্বর দোআঁশ মাটি চা চাষের জন্য উপযুক্ত। এরপর সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেল এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। বরেন্দ্র ভূমি কি? দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশের মৃদু ঢেউ খেলানো ও প্রাচীন পলি মাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলে। নেক্সট হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো 1 × 4 = 4। ওকে, 2-4 নম্বর দেখে বাম দিকে রয়েছে বক্সা জয়ন্তী পাহাড়, আগ্নেয় পর্বত, অযোধ্যা পাহাড়, স্তূপ পর্বত। ডান দিকে রয়েছে এখানে সাতপুরা, গোর্গাবুরু, টিবেস্টি আর হচ্ছে সিনচোলা। দুটোকে মিলিয়ে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে বক্সা জয়ন্তী পাহাড়, এটা হচ্ছে অপশন 4 এর সঙ্গে মিলবে সিনচোলা। এরপর আগ্নেয় পর্বত অপশন 3 টিবেস্টি। এরপর হচ্ছে অযোধ্যা পাহাড় অপশন 2 গোর্গাবুরু। নেক্সট হচ্ছে স্তূপ পর্বত অপশন 1 সাতপুরা। পরবর্তী প্রশ্ন বিভাগ গ 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ঠিক আছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 6টি প্রশ্নের জন্য 12 নম্বর দেওয়া আছে। 3-1 প্রশ্ন মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন ঘটে কেন? অথবা সময় অঞ্চল কি? তো অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে এখান থেকে। তো দেখো আমরা এখানে একটি প্রশ্নের উত্তর লিখছি, সময় অঞ্চল কি এই প্রশ্নের উত্তরটা লিখছি। যেসব দেশে দ্রাঘিমার বিস্তার অনেক বেশি সেখানে একটি প্রমাণ সময় অনুসারে সমগ্র দেশের কাজকর্ম পরিচালনা করা যায় না, তাই এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীকে 15 ডিগ্রি বা 1 ঘন্টা সময়ের ভিত্তিতে 24টি ভাগে ভাগ করা হয়েছে। সময়ের ভিত্তিতে নির্ধারিত এই বিভাগগুলোকেই সময় অঞ্চল বলা হয়। 3-2 নম্বর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? অথবা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? ঠিক আছে, তো যে কোনো একটি লিখতে হবে। তো পৃথিবীর ছাদ কাকে বলে সেটা আমরা লিখছি। পামির মালভূমির উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশে খাড়া ঢাল। পামির পৃথিবীর উচ্চতম সমভূমি আর এর গড় উচ্চতা 4873 মিটার। তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 3 নম্বর সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা প্রবহমান জল ও স্থির জলের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য আমরা এখানে লিখছি। দেখো সঞ্চয়জাত পর্বত এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। 1 নম্বর পার্থক্য কি? ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা লাভা রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে সঞ্চয়জাত পর্বত সৃষ্টি করে। আর বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে কোনো প্রাচীন পার্বত্য অঞ্চল ক্ষয়ে গিয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। ঠিক আছে, বা সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে ক্ষয়জাত পর্বত বেশিরভাগ ক্ষেত্রে শঙ্কু আকৃতির হয়, আর সঞ্চয়জাত পর্বত বেশিরভাগ ক্ষেত্রে শঙ্কু আকৃতির হয়, আর ক্ষয়জাত পর্বত বেশিরভাগ ক্ষেত্রে গম্বুজ আকৃতির
মতো হয়। 3 4 নম্বর হচ্ছে নিরক্ষরেখা মহাবৃত্ত কেন অথবা সমপ্রায় ভূমি কাকে বলে। তো আমরা মহাবৃত্ত কাকে বলে সেটা লিখছি। নিরক্ষরেখা একটি পূর্ণ বৃত্ত এবং এটি পৃথিবীর ঠিক মাঝ বরাবর বিস্তৃত হয়ে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। প্রতিটি অক্ষরেখায় পূর্ণ বৃত্ত হলেও তারা কেউই পৃথিবীর মধ্যখানে অবস্থিত নয়। নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে তাদের পরিধি কমতে থাকে। নিরক্ষরেখার মাঝখানে ফোলা পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থিত হওয়ার ফলে অন্যান্য অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্ববৃহৎ। ওকে, তাই একে পৃথিবীর সর্ববৃহৎ বৃত্ত বা মহাবৃত্ত বলা হয়। এরপর দেখো সমপ্রায় ভূমি কি সেটা লিখছি। নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি এবং সমভূমি দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে একসময় উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হয়ে থাকে সমপ্রায় ভূমি বলে। ঠিক আছে, পরের প্রশ্ন RF1 ঠিক আছে = 2,50,000 এখানে দেওয়া আছে হলে বিবৃতিমূলক স্কেলে কি হবে অথবা ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল কাকে বলে। যে কোনো একটি উত্তর লিখতে হবে। তারপরে RF স্কেল কাকে বলে এর উত্তরটা লিখছি। মানচিত্রে দূরত্ব বা ভূমি দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা RF বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে। এরপর দেখো টিকা লেখো। দার্জিলিং জেলা অথবা সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ। যে কোনো একটি টিকা লিখতে হবে। তো আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে লিখছি। সমুদ্র উপকূল সংলগ্ন বদ্বীপের নোনা মাটিতে এক বিশেষ ধরনের শ্বাসমূল ও ঠেসমূল বিশিষ্ট চিরসবুজ উদ্ভিদ যেমন সুন্দরী, গরান, গেওয়া, হেতাল প্রভৃতি বৃক্ষের অরণ্য দেখা যায়। একেই ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। গঙ্গা বদ্বীপের দক্ষিণ ভাগে অবস্থিত সুন্দরবন এই ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ। সাধারণত নোনা মাটিতে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে বিভাগ ঘ। এখানে 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 4 12 নম্বর। 4 1 প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি কি কি অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। দেখো আমরা আন্তর্জাতিক তারিখ রেখাকে কেন বাঁকিয়ে দেওয়া হয়েছে এর উত্তরটা লিখছি। আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রধানত জলভাগের উপর দিয়ে প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের উপর অবস্থান করছে। এইসব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি স্থানের সময়ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। ওকে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখটি স্থানে স্থানে বাঁকা। 2 নম্বর মহিভাবক আলোড়ন ও গিরিজানি আলোড়নের মধ্যে 3টি পার্থক্য লেখো অথবা অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। তো অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য কি। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে 1 নম্বর অন্তর্জাত প্রক্রিয়া ভূগর্ভের অভ্যন্তরে ক্রিয়াশীল হয় আর বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল হয়। 2 নম্বর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া মূলত পাত সঞ্চালনের ফলে সংঘটিত হয় আর যেমন হচ্ছে ভূ আলোড়ন, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূমিরূপের পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিকভাবে কাজ করে আবার ধীর গতিতেও কাজ করে। ঠিক আছে, আর বহির্জাত প্রক্রিয়া অনেক সময় ধরে ধীরে ধীরে কাজ করে। নেক্সট হচ্ছে 3 নম্বর পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির শ্রেণীবিভাগ করে বর্ণনা করো অথবা উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। যে কোনো একটি লিখতে হবে। তো আমরা লিখছি উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য। পার্বত্য অঞ্চলের বেশিরভাগ নদী অত্যন্ত খরস্রোতা, কিন্তু যখনই নদীগুলি সমভূমিতে পড়ে তখনই নদীর গতিবেগ কমে যায়। উত্তরবঙ্গের নদীগুলি সমভূমি অঞ্চলে কম গতিবেগ সম্পন্ন হওয়ায় নদীর গভীরতা খুবই কম। তাছাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ নদী বরফ গলা জলে পুষ্ট, কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর জল নদীগুলি আর ধরে রাখতে পারে না, যার ফলস্বরূপ নদীগুলোতে বন্যা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো অথবা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ কাকে বলে। আমরা লিখছি উপগ্রহ চিত্র কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা উপগ্রহ চিত্র কথার অর্থ
কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর কোনো অংশের আলোকচিত্র। অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হয় সেই উপগ্রহ থেকে পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে। এরপর হচ্ছে বিভাগ উম্মতে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি লেখো। এরপর জাপানের টোকিও 35 ডিগ্রি 40 মিনিট উত্তর, ঠিক আছে, 140 ডিগ্রি পূর্ব। এখানে বলা হয়েছে সময়, বার ও তারিখ যখন সকাল 11টা রবিবার 4 জানুয়ারি, তখন লস অ্যাঞ্জেলস এখানে রয়েছে 34 ডিগ্রি 30 মিনিট উত্তর আর 118 ডিগ্রি পশ্চিম। এর সময়, বার ও তারিখ কী হবে সেটা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে মহেখা তত্ত্ব অনুযায়ী ভঙ্গির পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। আর প্রধান 3টি মালভূমির নাম উল্লেখ করে চিত্র সহ বর্ণনা করো। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। তো দেখো দুটি প্রশ্নের উত্তর আমরা এখানে তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5-এর 1-এর 1 নম্বর দাগের প্রশ্নের উত্তর লিখছি, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। ঠিক আছে, অক্ষরেখা হচ্ছে 1 নম্বর কি, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্ত। 3 নম্বর নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে দৈর্ঘ্য কমতে থাকে, ঠিক আছে, অক্ষরেখাগুলির, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 4 নম্বর 1 ডিগ্রি অন্তর মোট 179টি অক্ষরেখা রয়েছে আর 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। 5 নম্বর হচ্ছে অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, আর দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে দেখো আমরা পরের প্রশ্নের উত্তর লিখছি, 5-এর 1-এর 4 নম্বর প্রশ্নের উত্তরটা, প্রধান 3টি মালভূমি সম্পর্কে আমরা লিখব। 1 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, 2 নম্বর পর্বত ঘেরা মালভূমি, 3 নম্বর লাভা মালভূমি। তো ব্যবচ্ছিন্ন মালভূমি কি না, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টির জল প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো প্রাচীন ও বিস্তীর্ণ মালভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে নরম শিলায় গঠিত অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশ কম ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে, পরবর্তীকালে নিচু অংশ দিয়ে নদী প্রবাহিত হয়ে উঁচু অংশগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে বা বিচ্ছিন্ন করে, তাই একে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। এরপরে হচ্ছে উদাহরণটা কিনা ছোটরাংপুর মালভূমি, এটা হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। নেক্সট আমরা লিখছি দেখো পর্বত ঘেরা মালভূমি, যেসব মালভূমির চারিদিকে পর্বতের সাহায্যে ঘেরা থাকে তাদের পর্বত ঘেরা বা পর্বত বেষ্টিত মালভূমি বলে। ভূমিকম্পের ফলে ভঙ্গির পর্বত শ্রেণীর সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বত শ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পর্বত বেষ্টিত হওয়ায় এইসব মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। ঠিক আছে, উদাহরণ কিনা মধ্য এশিয়ার পামির মালভূমি। এরপর লাভা মালভূমি কি, ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল দিয়ে কখনো কখনো উত্তপ্ত লাভা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। ওকে, কালক্রমে এই লাভা শীতল ও কঠিন হয়ে মালভূমির আকার ধারণ করে একে লাভা মালভূমি বলে। এর উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভা দিয়ে গঠিত। এরপর 5-এর 2 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 5 করে, 5 থেকে 10 নম্বর। 5-এর 2-এর 1 নম্বর দেখে পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। ধান উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। নেক্সট হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। আর হচ্ছে স্কেলের ব্যবহার ও গুরুত্বগুলি লেখো। তো এখান থেকেও দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, যে কোনো চারটি দেওয়া আছে, যে কোনো দুটি লিখতে হবে। তো আমরা প্রথমে 5-এর 2-এর 1-এর প্রশ্নের উত্তর লিখছি, পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা। পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যাগুলি কি না, পশ্চিমবঙ্গ চা শিল্পে ভারতের দ্বিতীয় স্থানে থাকলেও এই শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত, যেমন এখানকার পুরনো বাগিচা উৎপাদন ব্যয় বেশি, ওকে, সুষ্ঠু পরিচালনার অভাব, পুরনো যন্ত্রপাতি, শ্রমিকদের মজুরি বেশি, এছাড়াও চা বাগিচার সম্প্রসারণের অসুবিধা। এই বিভিন্ন কারণগুলোর জন্য পশ্চিমবঙ্গের চা শিল্প আজ এক চরম সংকটের মুখে রয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের চা শিল্পের সম্ভাবনা কীরকম না, বর্তমানে আগের তুলনায় পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে, তবে চায়ের উৎপাদন ব্যয় কমলে এবং চায়ের গুণগত মান বাড়লে আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গ তথা ভারতের চায়ের চাহিদা বাড়বে এবং চা শিল্প আরও সমৃদ্ধশালী হবে। ঠিক আছে।
নেক্সট দেখো আমরা আরেকটি প্রশ্নের উত্তর লিখছি 5-এর 2-এর 3 নম্বরটা, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের একদেশী ভবনের কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কাঁচা পাটের সহজলভ্যতা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় প্রচুর পাট চাষ হয়। ফলে এই অঞ্চল থেকে পাট শিল্পের প্রয়োজনীয় কাঁচা পাটের পর্যাপ্ত যোগান সহজে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বিদ্যুতের যোগান। নিকটবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তাপবিদ্যুৎ এছাড়াও দামোদর ও ময়ূরাক্ষী প্রকল্পের জলবিদ্যুৎ এই অঞ্চলের শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। 3 নম্বর কলকাতা বন্দরের উপস্থিতি এই অঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের অন্যতম কারণ কলকাতা বন্দরের নৈকট্য। ওকে, শিল্পের প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি আমদানি এবং শিল্পে উৎপাদিত পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা রয়েছে। ওকে, সুবিধা হয়েছে কলকাতা বন্দরের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। এই অঞ্চলে সড়কপথ, রেলপথ ও জলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত, ফলে কাঁচা পাট আমদানি এবং পাটজাত দ্রব্য রপ্তানি সহজতর হয়েছে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। 5 নম্বর হচ্ছে হুগলি নদীর জল। এই অঞ্চলের পাটকলগুলিতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জল নিকটস্থ হুগলি নদী থেকে পাওয়ার সুবিধা। পরের প্রশ্ন দেখো, বিভাগ চ। এখানে রয়েছে 6 নম্বর দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। এখানে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। দেখো 6-এর 1-এ রয়েছে ফালুট, এরপর শুশুনিয়া পাহাড়, দামোদর নদ, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, 23তম জেলা, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, বালুরঘাট, আর হচ্ছে একটি মৎস্য বন্দর। তো এগুলো তোমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র যেটা দেওয়া হয় সেখানে চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই সমস্ত প্রশ্ন তোমাদের 3rd ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।